সুপ্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখানে আছেন, বর্ষাস্নাত এই সন্ধ্যায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9-এর কৃষি বিষয়ক সাপ্তাহিক ফোন লাইভ অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসায়। আজকের এই আয়োজনের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি কৃষিবিদ ফাল্গুনী মজুমদার। এবং দর্শক, খুবই আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি যে চ্যানেল 9 আজ থেকে প্রতি শুক্রবার সন্ধে ঠিক 6টায় কৃষি বিষয়ে, অর্থাৎ আপনাদের গৃহস্থালির বা খামারের গরু, ছাগল, হাঁস, মুরগি অথবা ঘরে পোষা কুকুর, বিড়াল, কবুতর বা পোষা পাখি, ছাদ বাগান বা কৃষকদের ক্ষেত ফসলের এবং গাছ ফলমূলের রোগবালাই থেকে মুক্তির উপায় নিয়ে পরামর্শ দেওয়াই হলো এই অনুষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য। তাই আমরা আপনাদের কথা চিন্তা করে আজকের বিষয় নির্ধারণ করেছি পোষা প্রাণীর রোগবালাইয়ের যত্নআত্তি এবং চিকিৎসা। আর এই বিষয়ে প্রতি সপ্তাহে আপনাদের প্রশ্ন বা জিজ্ঞাসা বা সমস্যার উত্তর দিতে আমরা হাজির করব একজন করে দেশীয় এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞকে। তেমনি আজ আমাদের সাথে উপস্থিত আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোষা প্রাণী বিশেষজ্ঞ এবং চিকিৎসক প্রফেসর ডক্টর KBM সাইফুল ইসলাম, ডিন অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, চ্যানেল আইকে ধন্যবাদ। আসলে এরকম একটি অনুষ্ঠান যেটা আমরা দীর্ঘদিন যাবৎ ফিল করছিলাম যে বাংলাদেশে আমরা বিভিন্ন চ্যানেলকে কিংবা রেডিও, টেলিভিশন, বিভিন্ন প্রোগ্রামে দেখি যে মানুষের স্বাস্থ্য নিয়ে কথা বলা হয়। মানুষের স্বাস্থ্য সুরক্ষা, বিভিন্ন রোগবালাই, ভ্যাকসিনেশন, টিকা কিংবা রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা কী করা যায় সেগুলো নিয়ে কথা হয়। কিন্তু পোষা প্রাণীর জন্য এককভাবে এরকম একটি অনুষ্ঠান আজ পর্যন্ত আমি কোথাও নোটিশ করিনি। তো এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, চ্যানেল 9কে ধন্যবাদ জানাই যে পোষা প্রাণী বিষয়ক, পোষা প্রাণীর স্বাস্থ্য বিষয়ক একটা অনুষ্ঠান যেখানে শুধুমাত্র পোষা প্রাণী নিয়ে কথা হবে এরকম একটা প্রোগ্রামের আয়োজন করে। কৃষি বিষয়ক সমস্ত কিছুই নিয়ে কথা হবে। আসলে আমাদের প্রথম পর্বটা আমরা শুরু করছি। এটা অবশ্যই প্রশংসনীয় একটা উদ্যোগ, কারণ পোষা প্রাণী এখন আর বাংলাদেশে বিলাসিতা না, অনেকটা প্রয়োজনীয়তা হয়ে গেছে। এবং পোষা প্রাণীকে আমরা যারা প্রাণী পুষি ঘরে বা কিংবা পেট করি, তারা প্রাণীদেরকে, আমার ঘরে যিনি আছেন তিনি একজন মেম্বারের মতন থাকেন, পারিবারিক সদস্যর মতো থাকে। অতএব তার স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো জানা সমানভাবে জরুরি। আমার আরেকজন ফ্যামিলি মেম্বারের বিষয়টা আমার যেমন জানা জরুরি, ঠিক সেরকমভাবে পোষা প্রাণীর বিষয়টাও জানা খুবই জরুরি। এবং নিশ্চয়ই যারা এই সংক্রান্ত পোষা প্রাণী বা কৃষি সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করছেন বা কৃষি সংশ্লিষ্ট যারা আছেন, তারা নিশ্চয়ই সবাই চ্যানেল 9 ম্যানেজমেন্টকে আমি জানি ধন্যবাদ নিশ্চয়ই দেবেন এরকম একটা অনুষ্ঠান শুরুর জন্য। আপনি কি বলেন স্যার? ডেফিনেটলি আমি এই প্রোগ্রামটার ব্যাপারে নিজেই খুব এক্সাইটেড ছিলাম। পাশাপাশি কালকে প্রোগ্রামটার যখন আপনারা যে ওটাকে কি বলেন আমি ঠিক জানি না, ব্যানার হলো বা কি, আমি আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিলাম যে এরকম একটা প্রোগ্রাম হবে এবং আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানে আমার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী এবং আমার থেকে যারা পোষা প্রাণীর চিকিৎসা সেবা নেন তারা খুবই এক্সাইটেড তারা এই প্রোগ্রামটা দেখার জন্য। ইভেন আমার যে ফেলো কলিগসরা আছে যারা এখন পোষা প্রাণীর প্র্যাকটিস করছে, অনেকে পাশ করে গিয়েছে, রিসেন্ট গ্রাজুয়েট, পোষা প্রাণীর প্র্যাকটিসে আসতে চাচ্ছে, তারাও খুব খুব আগ্রহের সাথে উদ্গ্রীব হয়ে বসে আছে যে আমরা এই প্রোগ্রামটা দেখব। এবং অনেকে বলছে স্যার আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক বিষয় যেগুলো আমাদের জানা দরকার সেগুলো চলে আসবে। তো এগুলো হয়তো বা যারা কমেন্ট করেছে বা জানিয়েছে আমাকে, কিন্তু তার বাইরেও তো অসংখ্য আছে যারা কমেন্ট করেনি, জানায়নি। কিন্তু আমি বিশ্বাস করি সবাই অধীর আগ্রহের সাথেই প্রোগ্রামটা উপভোগ করার জন্য, জানার জন্য, করণীয় সম্পর্কে বোঝার জন্য আজকে প্রোগ্রামটায় থাকবেন আমাদের সাথে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। দর্শক, এই অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি চ্যানেল 9-এর ফেসবুক পেজেও দেখা যাচ্ছে, সেখানে আপনারা কমেন্ট করতে পারেন। এছাড়া এই অনুষ্ঠান সম্পর্কে আপনার প্রশ্ন বা মতামত জানাতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করুন। স্যার, আমরা তো আজ পোষা প্রাণীর যত্নার্থী বিষয়ে আপনার কাছ থেকে জানবো এবং দর্শকদেরও ফোন নেব আমরা। তার আগে এর উপর একটা প্রতিবেদন দেখে আসি। দর্শক, দেখে আসি এর উপর একটা প্রতিবেদন। বিড়ালে বেশ কিছু ডিজিজ আছে যেগুলো আমরা অনেকেই জানি না। দেখা গেল যে বিড়ালের টেম্পারেচার বেড়ে গেছে, জ্বর হয়েছে, বিড়ালকে নাপা খাওয়াই দেন। বাট নাপা বিড়ালকে খাওয়াতে হয় না, বিকজ নাপা হচ্ছে বিড়ালের জন্য ওয়ান সর্ট অফ পয়জন। সো এই জিনিসপত্রগুলো আমি চাচ্ছি যে মানুষজন জানুক। বিড়ালের ট্রিটমেন্ট নিয়ে
ঢাকা শহরে, চিটাগংয়ে, সিলেটে, খুলনাতে এই ধরনের বড় শহরগুলোতে ভেটেরিনারিয়ান এখন বেশ কিছু আছে, বাট সমস্যাটা কিন্তু মেইন ঢাকার বাইরে বা এই শহরগুলোর বাইরের। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয়, আমার কাছে অনেকেই আসে যে আপু একটা বিড়াল আমাকে দেন। অ্যাডাপশনে যখন তো দেওয়া হয় তখন চায় ওনারা লোকেশন বরিশাল, ভোলা, এই ধরনের রিমোট এরিয়া। তো ওনাদের যখন আমি বলি যে আপনি যে বিড়াল নেবেন আপনার কাছে কি মানে ওখানে কি ভেট আছে, তো ওনারা বলেন যে আছে। এইখানে হচ্ছে একটা বিশাল মিসকনসেপশন মানুষের, যে ভেট যারা উপজেলা সদরে বসেন বা সরকারি হসপিটালে যারা বসেন তারা মানে পশু চিকিৎসক মানেই তারা বিড়ালের ট্রিটমেন্ট করতে পারবে, এটা একটা ভুল ধারণা। আমি যতদূর পড়াশোনা করে জেনেছি যে মানে ভেটেরিনারিয়ান ডক্টর যারা, তারা হচ্ছে 5 ধরনের হয়। যারা কুকুর বিড়ালের ট্রিটমেন্ট করে তারা হচ্ছে কম্পানিয়ন অ্যানিম্যাল ভেটেরিনারিয়ান। মানুষের যেমন ডক্টর থাকে বাচ্চাদের জন্য সেপারেট, সার্জন থাকে সেপারেট, চোখ কান গলা সেপারেট, তো এরকম পশু পাখিদের জন্য সেপারেট ডক্টর আছে। সবার পক্ষে সব ধরনের পশু পাখির কিন্তু ট্রিটমেন্ট দেওয়াটা সম্ভব হয় না। প্রত্যেকটা উপজেলা, জেলা শহরে অ্যাটলিস্ট একজন করে হলেও দক্ষ চিকিৎসক কুকুর বিড়ালের জন্য যেন থাকে, যার কারণে দেখা গেল যে মানুষজনের এই যে বিড়াল পালার প্রবণতা আরও বাড়বে, প্লাস ওদের একটা হেলদি লাইফ কিন্তু দিতে পারবে। কিছু কিছু ট্রিটমেন্টের কস্ট একটু কমানো উচিত, যেগুলা খুব সচরাচর মানে রেগুলার বেসিসে। যেমন ভ্যাকসিনের ব্যাপার যদি বলি, ভ্যাকসিনের খরচ হচ্ছে ক্লিনিক ভেদে 2000ও আছে, 2500ও আছে, 1800 আছে, 1500 আছে, 1200 আছে। তা আমার মনে হয় মিনিমাম রেঞ্জে যদি রাখা যেতে পারে ভ্যাকসিনটা, সবাই ইন্টারেস্টেড হবে যে না ঠিক আছে আমার বিড়ালটার সুস্থতার জন্য ভ্যাকসিন আমি প্রতি বছর দিই। এদের প্রতিপালনের সময় একটা জিনিস অসুখ হয়, অসুখ হলে তখন দেখা যায় যে আমাকে হয় ডাক্তারের কাছে যেতে হচ্ছে, বা আশেপাশে যারা এই সমস্ত রেস্কিউ করে তাদের থেকে হেল্প নিতে হচ্ছে। আশেপাশে যারা রেস্কিউ করে, যেমন অনেক আছে, রবিনহুড বা এরকম অনেকগুলি আছে যারা রেস্কিউ করে, রেস্কিউ টিম, ওরা বেটার। বাট আপনি যে সোকল যে সমস্ত হসপিটালগুলি তৈরি হচ্ছে আমাদের বিড়ালদের জন্য, ওখানে গেলে যেটা হয়, ওরা সার্ভিস, ওরা গেলে খুব করে নেয়, কিন্তু যখন একটা জিনিস কি আমি দেখতেছি যে আমার বিড়ালটা মারা যাবে, তো আমি কিন্তু বুঝতেছি যে আমার বিড়ালটা মারা যাবে, তো আমি সার্ভিসটা তো দিচ্ছি, সব দিচ্ছি, কিন্তু ডক্টর আমাকে কিন্তু কিছু বলতেছে না যে মারা যাবে, বা উনি কিন্তু একটার পর একটা প্রেসক্রাইব করতে আছে। এটাতে হয় কি, ধর আমি হয়তো একটা বা দুইটা বা তিনটা এরকম করতে পারলাম, অনেকে এটা পারবে না। যদি এটা পারফেক্টলি একটা চিকিৎসা হওয়া দরকার, আর ভালো যারা ডক্টর আছে তাদের আমাদেরকে হেল্প করা দরকার। আর সরকারি যে হসপিটালগুলি আছে সেখানের সার্ভিসটা আরেকটু বেটার হলে খুব ভালো হয়। তেমন খুব একটা ভালো সার্ভিস পাওয়া যায় না ওখান থেকে। আমি এর আগেও আমার 3-4টা বিড়াল নিয়ে গেছে, যখনই আমি ওদের প্রেসক্রাইব করা ওষুধগুলি খাওয়াচ্ছে তখনই তারা মারা যাচ্ছে। এরপর থেকে আমি যেটা করলাম, ইউটিউবে, এখন তো ইউটিউব আছে, সব কিছু আছে, বা গুগলে সার্চ দিলে অনেক কিছু পাওয়া যায়, নিজ থেকে আরম্ভ করলাম দেখতে যে কীভাবে করা যায়। তো সেই সময় থেকে করতে করতে এখন মোটামুটি আমার এখন আর কোনো ডাক্তারের কাছে যেতে হয় না, কোনো ডক্টরের কাছে যেতে হয় না, আমি মোটামুটি সামলে নিতে পারি। দর্শক দেখলেন প্রতিবেদনটি। এবার আমি স্যারের কাছে আসতে চাই যে আমরা প্রতিবেদন দেখলাম স্যার, আমরা যদি আপনার কাছে জানতে চাই যে আসলে পোষা প্রাণী পালন করতে আগে কোনো সতর্কতা দরকার আছে কিনা, বা কারা পালন করতে পারেন, কি রকম প্রিকশন নিয়ে পোষা প্রাণী পালন করতে হবে, এই ব্যাপারে একটু যদি আপনি আলোকপাত করেন। ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আসলে একটা প্রাণীকে নিয়ে আসা ঘরে এবং তাকে পালনের দায়িত্ব নেওয়া একটা সন্তান দত্তক নেওয়ার মতো, একদম শিশু পালনের এক শিশু পালনের মতো। তো আমি যদি একটা সন্তানকে দত্তক নিতে চাই, মানুষ্য শিশুকে, আমার যেই ধরনের প্রস্তুতি থাকতে হবে, একটা বিড়ালের বাচ্চা বা কুকুরের বাচ্চাকেও যদি দত্তক নিতে হয় ঠিক সেই ধরনের প্রস্তুতি থাকা দরকার। সবার আগে একটা মাইন্ড সেট আপ থাকতে হবে যে আমি এই শখের বসে নিয়ে আসলাম এবং 2 দিন গেলেও ভালো লাগলো না, ছুঁড়ে ফেলে দিলাম, এটা কিন্তু একটা জামা কিন্তু না, যে আমি জামা পছন্দ হয় না, একদিন পরলাম, পরের দিন ভালো লাগেনি, আমি আর পরবো না, এটা কিন্তু না। আপনি একটা জীবনকে ঘরে নিয়ে আসছেন, অর্থাৎ মাইন্ড সেট আপটা প্রচণ্ডভাবে একটা ডিটারমাইন্ড হতে হবে যে আমি এই বাচ্চাটাকে নিয়ে এসেছি, আজকের থেকে এই বাচ্চাটার
আমি অভিভাবক এবং এই বাচ্চাটার একটা মানুষের বাচ্চা হলে তার আরাম, তার স্বাচ্ছন্দ্য, তার রোগ বালাই প্রতিরোধ, তার খাবার দাবার, গোসল সব বিষয়গুলো যেমন আমার টেক কেয়ার করতে হবে, এই বাচ্চাটাকে এরকম টেক কেয়ার করতে হবে। তো এই বিষয়টা প্রথমে মাইন্ড সেট আপ করে নিয়ে তারপর তার জন্য একটা মানুষের বাচ্চা হলে যেমন একটা ঘরে একটা বেড দিতাম, তাহলে তার জন্য একটা ঘরের ব্যবস্থা করতে হবে। মানুষের বাচ্চার জন্য যেরকম একটা তার পটি পি রেগুলার করার জন্য, পরিষ্কার করার জন্য একটা স্থান থাকতো আমার, ঠিক সেরকমও একটা বিড়ালের বাচ্চা হোক, কুকুরের বাচ্চা হোক, যদি আমি ঘরে ঢুকাই তাহলে বুঝতে হবে যে আজকের থেকে সে আমার ফ্যামিলি মেম্বার, অতএব তার পি পটি করার জায়গাও নির্দিষ্ট করে দিতে হবে। তার মানুষের বাচ্চার জন্য যেরকম আমরা খাবারের পাত্র রেডি করে রাখি, এটা বাচ্চার, এটাই দুধ দিব, এটাই ভাত দিব, বিড়াল কুকুরের বাচ্চা হলে ঠিক সেরকম যে আমার এইটাই আমি দুধ দিব, এটাই ভাত দিব, এটাই খাবার দিব, এটাই পানি দিব। হ্যাঁ, ট্রেন করতে হবে যে এইটা নির্দিষ্ট তার খাবার জায়গা, সেই খাবার জায়গাটার সাথে সে যাতে যায়। তাকে পটি ট্রেন করতে হবে, সে যাতে ঘরের সব জায়গায় পটি করে না বেড়ায়। তাকে বুঝাই দিতে হবে যে এই জায়গাটা আমার পটি ট্রেনের, এই জায়গাটা তোমার পটির জায়গা, এবং তার শোয়ার জায়গাটাও তাকে বোঝাতে হবে। এবং ট্রেন আপের পাশাপাশি আরও কিছু ব্যবস্থা করা, যেমন আমরা আগে দেখতাম গ্রামের বাড়িতে একটা মানুষের বাচ্চা যখন হাঁটা শুরু করে তখন দরজায় একটা দেয়া, দুইটা লাঠি দিয়ে দেওয়া হতো যাতে দরজার বাইরে সে না যেতে পারে একটা নির্দিষ্ট হাইটে। বিড়ালের বাচ্চা নিয়ে আসলেও ঠিক এরকম একটা ব্যবস্থা করতে হবে, যেটাকে আমরা বলি ক্যাট প্রুফিং করা। 10 তলা 12 তলার উপরে বাসা হতে পারে, 5 তলা 4 তলা হতে পারে। বিড়ালের বাচ্চা বা বিড়াল কুকুরের একটা টেন্ডেন্সি থাকে পাখি দেখলে কিংবা আরেকটা বিড়াল দেখলে সে তার কাছে যেতে চায়, জাম্প করতে চায়, ধরতে চায়, এবং এক্ষেত্রে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে, যার ফলে ক্যাট প্রুফিং একটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়। আর তাকে কি খাবার দিব, তার খাবার সোর্সিংটা রেডি রাখতে হবে আমাদের। তার যে অ্যাক্সেসরিজ লাগবে, মানুষের মতো বিড়ালেরও শ্যাম্পু আলাদা হয়, কুকুরের শ্যাম্পু আলাদা হয়, তাদের ইভেন আজকাল পেস্ট ব্রাশ পর্যন্ত আলাদা হচ্ছে আর কি। তো এই টোটাল বিষয়গুলো রেখে তারপর আপনার একটা জায়গা ঠিক করতে হবে যে ওর ইমার্জেন্সি, মেডিকেল ইমার্জেন্সিতে কোথায় যাব আমি, সেই কন্ট্যাক্টটা আমার আছে কিনা, ওকে ভ্যাকসিন করতে হবে, ওকে কৃমির ওষুধ খাওয়াতে হবে, ওর রেগুলার একটা চেক আপের জন্য নিয়ে যেতে হবে। সেটা আমি একটা নির্দিষ্ট বিরতিতে নিয়ে যাওয়ার কথা আমি বলবো যে হ্যাঁ, একজন পেট ওনার তার আমরা যেরকম এটা প্রিকশন, তার রোগ হবার আগেই যেতে হবে। জি জি, এটা আমরা যেমন বছরে একবার দুইবার একটা চেক আপ করাই নিজেদের, ঠিক সেরকমও বিড়ালের বাচ্চা হোক, কুকুরের বাচ্চা হোক, আমাদের একটা পোষা প্রাণী থাকলে তার রেসপন্সিবিলিটি আমাকে তার ডাক্তারের কাছে যেতে হবে, এবং এটা একটা রেগুলার ইন্টারভেল হতে হবে। যে হ্যাঁ, আমাদের অনেকের একটাই থাকে না, আমার বিড়াল তো ঘরে আছে, এর ভ্যাকসিন দেওয়ার দরকার নাই। আমার খরগোশের ক্ষেত্রেও হতে পারে, হ্যাঁ, খরগোশের হতে পারে, একই পাখির ক্ষেত্রে হতে পারে যে ও ঘরে থাকে, আমার ভ্যাকসিন দেওয়ার দরকার নাই, ও ঘরে আছে, ওকে কৃমির ওষুধ খাওয়ানোর দরকার নাই। এগুলো ভুল ধারণা, এটা অত্যন্ত ভুল ধারণা। আবার অনেকে একটা চিন্তা করেন না যে আজকাল সব কিছু ইউটিউবে পাওয়া যায়, গুগলে পাওয়া যায়। গুগল খেয়ে যদি ডাক্তার হওয়া যেত তাহলে এই 5-6 বছরের কোর্স থাকতো না, ওই ইন্টার্নশিপ থাকতো না, এবং এই যে এত বড় বড় হসপিটাল এগুলো কোনোটা চলতো না। বরং নিজে নিজে চিকিৎসা করতে গিয়ে এগুলো চিকিৎসা হয় না, বরং অপচিকিৎসা হয়। যারা গুগল দেখে ডাক্তারি করে, ইউটিউব দেখে ডাক্তারি করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ, একটা জীবন, আপনি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নাই। 6 বছর 7 বছর পড়াশোনা করে আমরা যারা আজকে 25-26 বছর যাবত ট্রিটমেন্টের সাথে জড়িত, এই এক্সপিরিয়েন্সের সাথে গুগল দেখে কিন্তু আমি এটা কম্পেয়ার করতে পারবো না। তো এই জায়গাটা একটুই করতে হবে। আমরা আপনার কাছ থেকে আরো জানবো পোষা প্রাণী সম্পর্কে, তবে আজকে আমাদের প্রথম পর্বের প্রথম একদম ফোন এসেছে, আমরা ফোনটা নিয়ে আলেক্স। দর্শক, আপনার নাম বলে আপনার সমস্যা বলুন, ঠিকানার সাথে জানবো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি রানা বলছিলাম সাতক্ষীরা থেকে। সাতক্ষীরা থেকে রানা জি। জি, আমি প্রথমে চ্যানেল 9 কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। পোষা প্রাণীদের চিকিৎসা নিয়ে আসলে এভাবে কোনো প্রোগ্রাম আমাদের দেশে হয়েছে কিনা আমার ঠিক জানা নেই। যাই হোক, আমি এই কারণে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 9 কে। আমার প্রশ্নটি হচ্ছে, আমি একজন তরুণ উদ্যোক্তা, আমার খামারে বেশ কয়েকটি গরু রয়েছে। তো সম্প্রতি আমার খামারে অধিকাংশ গরু আমাদের এদিকে যেটা বলে জরা রোগ, এই রোগটার নাম আবার বলবেন? জরা রোগ বলে আমাদের এদিকে, খুরা রোগ বা জরা রোগ, যাই হোক এরকম জরা রোগ বলে আমাদের দিকে আঞ্চলিক ভাষায়। তো এই সবগুলো গরুরই হলো, পরে আমার প্রায় 7-10 দিনের একটা বাচ্চা, গরুর বাচ্চা, সেই বাচ্চাটাকে আর বাঁচাতে পারিনি। আমাদের স্থানীয় ডক্টর যারা আছে, তারা গ্রামের যারা ডাক্তার, হাতুড়ি ডাক্তার বলে আমরা, গরুর ডাক্তার বা যাই হোক, আমরা গ্রামে যারা চিকিৎসা দেন, তাদের একজনকে ডাকলাম। তো বললো যে 3 মাসের নিচের কোনো বাচ্চা এই জ্বর রোগ হলে নাকি বাঁচানো যাচ্ছে না, এই সময় এই রোগটা হচ্ছে, এবং উইদিন 30 মিনিট পর মধ্যে আমার বাচ্চাটা মারা গেল। এবং সিমটম ছিল প্রথমে
লালা আসছিল মুখ দিয়ে, তারপরে কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হলো, এবং শ্বাসকষ্ট শুরু হতে হতে প্রথমে সে দাঁড়িয়েছিল, শুয়ে পড়লো, শুয়ে পড়ে এই শ্বাসকষ্ট হতে 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 উইদিন 30 মিনিট সে মারা গেল গরুর বাচ্চা। আচ্ছা, ওকে। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এটা কি ধরনের অসুখ, বা আমি শুধু আমার না, আমি অন্যদেরও দেখেছি যে এই ছোট বাচ্চা বাচ্চাটাই পাচ্ছে না এই সময় এই অসুখটা হওয়ার কারণে। তো স্যারের কাছে বিশেষভাবে আমার জিজ্ঞাসা যে এটা কি ধরনের অসুখ যে আক্রান্ত হচ্ছে এবং কেন এটা হচ্ছে, এর কি কোনো প্রতিকার আছে কিনা? অনেক ধন্যবাদ রানা আপনাকে। আপনার উত্তরটা আমরা জানবো আপনার কাছ থেকে। একটা ছোট বিরতির সময় হয়ে গেছে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি বিষয়ক সাপ্তাহিক আয়োজন চ্যানেল 9-এর ফোনো লাইভ কৃষি জিজ্ঞাসা। আমরা একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়।
কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা ৬টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা ৬টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা ৬টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা ৬টায়। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক সাপ্তাহিক ফোনো লাইভ অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসায়। দর্শক, আপনাদের সকল প্রশ্ন এবং জিজ্ঞাসার উত্তর জানতে আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাথে ইতিমধ্যে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পোষাপ্রাণী বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডক্টর KBM সাইফুল ইসলাম স্যার। স্যার, ব্রেকে যাবার আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম, সাতক্ষীরা থেকে রানা প্রশ্ন করেছিলেন যে তার 10 দিন বয়সী বাছুর মাত্র 30 মিনিটের ব্যবধানে মারা গেছে জ্বর এবং শ্বাসকষ্ট হয়ে। খুরা রোগ বা জরা রোগ বলছেন তিনি, কি করতে পারেন বা কেন হচ্ছে এটি? চমৎকার। আসলে বিষয় হচ্ছে, যদিও আজকে পোষা প্রাণী বিষয়ক কোশ্চেন, তারপরও আমরা দেখতে পাচ্ছি যে কৃষি জিজ্ঞাসার প্রতি দর্শকদের আগ্রহ আসলে অনেক বেশি, যার ফলে আমরা আজকের পর্বের বাইরের কোশ্চেনও পাচ্ছি। খুরা রোগ বা জরা, যেটা আমাদের দেশে গ্রামাঞ্চলে জরা নামে পরিচিত, এটা আসলে বাছুরের 3 মাসের নিচের বাছুর বা অল্প বয়সী বাছুর যারা, তাদের অত্যন্ত মরণঘাতী একটি রোগ। এটা একটা ভাইরাল ডিজিজ। বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে খুরা রোগ পাওয়া যায় না। এবং এই ভাইরাল ডিজিজটা বিশেষ করে আমাদের যখন বাছুরে হয় বা অল্প বয়সী বাছুরে, নিউবর্ন, এগুলোতে হয়, তখন এটার তীব্রতা অনেক বেশি হয়। এটা জ্বর থাকে, মুখে ঘা থাকে, 2 পায়ের মাঝখানে ঘা হয়, যে কারণে এটাকে ফুড অ্যান্ড মাউথ ডিজিজ বলা হয়। মুখে এবং পায়ের মাঝখানে ঘা হয়। বাছুরের ক্ষেত্রে যেটা হয়, এটা হচ্ছে এটার হার্টে একটা লেশন করে, একটা প্যাথোলজি করে, যার ফলে এটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যায় এক সময় এবং সে খুব অত্যন্ত অল্প সময়ের মধ্যে মারা যায়। এটার প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ভ্যাকসিনেট করা। আমাদের দেশে আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট মহাখালীতে যেটা আছে, এখানে ভ্যাকসিন করা হয়। পাশাপাশি কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে বিভিন্ন ধরনের ভ্যাকসিন পাওয়া যায়। তবে আমি সাজেস্ট করব পলিভ্যালেন্ট ভ্যাকসিন যেগুলো আছে সেগুলো দেওয়ার জন্য। পলিভ্যালেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রেন সহকারে, কয়েক ধরনের স্ট্রেন সহকারে এই ভ্যাকসিনটা পাওয়া যায়। সেটা দিলে, এবং এটা দেওয়ার নির্দেশিকা আছে যে কোন ভ্যাকসিনটা দিবেন, সেই ভ্যাকসিনের যে ম্যানুফ্যাকচারার্স বা উৎপাদনকারী নির্দেশিকা, এই নির্দেশিকা মতো দিলে আমি আশা করি এই রোগের প্রকোপ থেকে আপনার বাছুরকে এবং আপনার অন্যান্য গবাদি প্রাণীকে রক্ষা করতে পারবেন। এবং এই সংক্রান্ত মনে হয় যে উপজেলায় যে প্রাণী সম্পদ অফিস আছে, সেইখান থেকে আসলে নির্দেশনা নিয়ে কোন ডোজ কত বয়সী, কারণ এটা সাধারণত মহামারী আকারে দেখা যায় একটা উপজেলায় বা একটা এলাকায় যখন হয়। এটা মহামারীও দেখা যায়, আবার এটা কিন্তু এমনি আমরা বলি এন্ডেমিক আকারে সব জায়গায় সারা বছর ব্যাপী এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, এরকম হয়। আচ্ছা, দর্শকদের যে সাড়া পাচ্ছে স্যার, সেটি আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুক পেজেও। আলিস মণ্ডল বলছেন, স্যার আপনার কথা সত্যি, গুগল দেখে চিকিৎসা করা উচিত নয়।
অনুষ্ঠানের প্রশংসা করছেন অনেকেই। মোহাম্মদ আরিফুর রহমান জানতে চেয়েছেন বিড়ালের গায়ের অতিরিক্ত লোম উঠে গেলে কি করণীয়, ভ্যাকসিনেশন আর ডিওয়ার্মিং কি একসাথে করা যাবে কিনা? আবারও বলবো যে চমৎকার, খুব সব সময় হয় এরকম একটা কোশ্চেন চলে আসছে যে বিড়ালের কিন্তু লোম পড়বে, আমাদের যেরকম মাথা থেকে লোম পড়ে প্রতিদিন, বিড়ালেরও লোম পড়বে, একটা নির্দিষ্ট হারে পড়বে। এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা, এটা কোনো দুর্ঘটনা না। তবে যদি অতিরিক্ত লোম পড়ে, একদম কোথাও থেকে আমরা যদি বলি গোছায় গোছায় চলে আসতেছে, একদম চামড়া দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে এটা মেডিকেল অ্যাটেনশনের দরকার আছে। এই লোম পড়াটা বেশ কয়েকটা কারণে হতে পারে। এটা একদম স্বাভাবিক কারণ বা খুব সাধারণ কারণ যদি মনে করেন যে পুষ্টিহীনতা, কারণ এই যে আমাদের চুলের যেমন নির্দিষ্ট পুষ্টি লাগে, সেরকম বিড়ালের লোমেরও নির্দিষ্ট পুষ্টি লাগবে। সেই নিউট্রিশন যদি তার খাবারটা ব্যালান্সড না হয়, সুষম খাবার না হয়, সেই ক্ষেত্রে লোমগুলো পড়ছে। এটা একটা ইন্ডিকেশনও বটে যে তার পুষ্টি প্রপার হচ্ছে না, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে তার স্কিন হেলথ। আমাদের মাথায় যেরকম খুশকি হলে আমাদের মাথার চুল পড়ে যাচ্ছে, বিড়ালেরও যদি গায়ে খুশকি থাকে, খুশকিটা বলতে আমি এখানে ফাঙ্গাল ডিজিজ মিন করছি, যদি গায়ে ফাঙ্গাস থাকে সেক্ষেত্রে কিন্তু তার লোম পড়ে যাবে, এটাও একটা। আবার যদি অ্যালার্জি থাকে, হাইপার সেন্সিটিভিটি যেটা, যে স্কিন অ্যালার্জি আছে, তাহলে কিন্তু সে অতিরিক্ত চুলকাবে, লোম পড়ে যাবে। বিড়ালের গায়ে অনেক পোকা হয়, প্রচুর পরিমাণে পোকা হয়, যে পোকাগুলো বাইট করে ওকে, এই পোকাটাকে আমরা ফ্লি বলি। এই পোকাটা যদি হয় তাহলে কিন্তু তাকে বাইট করবে, যার ফলে সে ওই জায়গাটা চুলকাবে এবং চুলকিয়ে ওইখান থেকে লোম ফেলে দিবে। এখন কোন কারণে হচ্ছে, আগে এই কারণটা নির্ধারণ করা জরুরি। জি, আরেকটা কোশ্চেন ছিল ওনার বোধহয় যে ভ্যাকসিন এবং টিকা একসাথে দেওয়া যাবে কিনা। এটা একসাথে দেওয়া যাবে না, এখন পর্যন্ত কোথাও রিপোর্টেড নাই, এবং এটা দেওয়া যায়। আচ্ছা, মানে ডিওয়ার্মিং এরটা জানতে চাইছি। ডিওয়ার্মিং হচ্ছে কৃমির ওষুধ খাওয়ানো। ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন একসাথে করা যায়, করা যাবে না এরকম কোনো ইন্ডিকেশন নাই, বরং বলাই আছে যে আপনি যখন যাচ্ছেন অ্যাটলিস্ট সেই সময় আপনি ডিওয়ার্মিংটা করে নিয়ে আসবেন ভ্যাকসিনের সাথে। একদম, ধন্যবাদ স্যার। আরেকটা ফোন আছে আমাদের, আরেকজন দর্শক আছে। দর্শক, আপনার নাম আর কোথা থেকে বলছেন জানি আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি নওয়াজ শরীফ হোসেন, আমি পুরান ঢাকা থেকে বলছি, আগামী দিন। হ্যালো, হ্যাঁ বলেন, আপনাকে শোনা যাচ্ছে। পুরান ঢাকা আগামী থেকে বলছি। স্যার, আমার স্যার কি আমাকে শুনছেন? আমার প্রশ্ন হচ্ছে দুইটা। জি প্লিজ বলেন, শুনতে পাচ্ছি। একটা হচ্ছে যে মোরগ আর মুরগির ঠান্ডা কমে না, আর আপনার সবুজ সবুজ পায়খানা হয়। আর দ্বিতীয়টা হচ্ছে গিয়ে আমার একটা দেশি মুরগি কুচে বসাইছি, আমি কুচে বসানো আজকে 7 দিন। এটার কিছু মানে কি করা যায় এটার জন্য আর কি, যাতে ডিমগুলো ঠিকঠাক ভাবে ফুটে, বলবেন প্লিজ। ডিম ফোটার পূর্ব শর্ত হচ্ছে আপনার ডিমগুলো ফার্টাইল কিনা, আপনি যে ডিমগুলো দিয়েছেন সেই ডিমগুলো ফার্টাইল ডিম কিনা, তো আপনার মুরগির সাথে মোরগ ছিল কিনা এবং সেটা ফার্টাইল ডিম দিয়ে আপনি বসিয়েছেন কিনা, না হলে ডিম ফুটবে না, এক। আর দুই হচ্ছে ঠান্ডা যেহেতু, এবং আপনার যে স্টুলের কথা, ফিসিসের কথা বললেন, মুরগির যে বীজটা, সেটার কালার ইন্ডিকেট করে হচ্ছে এখানে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে। আমি আপনাকে পরামর্শ দিব, আপনার পুরান ঢাকায় আমাদের সবচেয়ে বড় ভেটেরিনারি হসপিটালটা আছে, সেন্ট্রাল ভেটেরিনারি হসপিটাল, ওইখানে আপনি আপনার মুরগি নিয়ে যাবেন এবং স্টুলের কিছু স্যাম্পল নিয়ে যাবেন, ওইখানে দেখে ওইখানে বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন প্রয়োজনীয়। ধন্যবাদ আপনাকে। আশা করি দর্শক আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আপনারা দর্শক ফোন করতে পারেন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে, অথবা কমেন্ট করতে পারেন চ্যানেল 9 এর ফেসবুক পেজেও। স্যার, ফেসবুক পেজে আমাদের আরেকটি প্রশ্ন এসেছে, প্রশ্ন করেছেন ডক্টর শামাস সানজিদা শাওন। তিনি জানতে চেয়েছেন বিড়াল বেশিরভাগ সময় খেতে চায় না, এক্ষেত্রে কি করণীয়? এটাও খুব সাধারণ একটা কমপ্লেইন্ট, একটা অভিযোগ আমাদের যারা বিড়াল পালে, যারা বিড়ালের মালিক কিংবা অভিভাবক, যে আমার বিড়াল খায় না। আসলে বিড়াল কিন্তু চুজি ইটার, সে খুব ফ্যাস্টিডিয়াস, সে খুব খুঁতখুঁতে, যেখানে সেখানে খাবার কিন্তু কুকুর দেখবেন মুখ দিবে খাবে, বিড়াল কিন্তু মুখ দিবে না। সে এখন হ্যাঁ আপনি বলতে পারেন যে আমাদের রাস্তাঘাটে বিড়াল আছে, রাস্তাঘাটের বিড়ালের কথা বলছি না, আমি ঘরের বিড়ালের কথা বলছি। হ্যাঁ, তো এরা কিন্তু সব কিছুই ট্রেন্ড আপ। এখন বিড়াল যেহেতু ফ্যাস্টিডিয়াস, যে কোনো একটু সমস্যা হলে, আপনি খাবারটা দেখা গেছে যে সকালে দিয়েছেন, সেই খাবারটা চেঞ্জ করতে ভুলে গেছেন, আবার ওটার মধ্যে খাবার দিয়েছেন, সেই খাবারটা খাবে না, এক। আর বিড়াল ঘুরে ঘুরে খায়, একবারে অনেকগুলা খাবার খায় না। একটা অ্যাডাল্ট বিড়াল দেখা যায় 5 বার 6 বার দিনের বেলা খাচ্ছে। তো একজন ওনার যে খুব বেশি কনসার্ন
এই যে আমাদের মানুষেরও কিন্তু এই সমস্যাটা আছে যে আমার বাচ্চা খায় না, ডাক্তারের কাছে গেলেই বলবে এটা একটা আমার বাচ্চা খায় না, common প্রশ্ন। খুব একদম মায়েদের। খাই না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের যে এখন পোষা প্রাণী বা পেট বলি, এখানে ইমোশন জড়িত। বাচ্চার সাথে যেরকম ইমোশন যে আমার বাচ্চা খাচ্ছে না, যতই খাক বাচ্চা কিন্তু খাচ্ছে না মায়েদের কাছে, ঠিক যারা বিড়াল পালে তাদের কাছেও একই অবস্থা যে বিড়াল খায় না। আসলে বিড়াল খায়, আপনি বিড়াল না খেলে বিড়ালের কিছু সমস্যা হবে, দুর্বলতা হবে, উঠতে চাইবে না, নড়বে না, তার গায়ে শক্তি পাবে না, অ্যাক্টিভিটি থাকবে না, প্লেফুলনেস থাকবে না। দেখবে আমরা জিজ্ঞেস করি গার্ডিয়ানকে, অভিভাবককে, আপনার বিড়াল খেলে ঠিক মতো? হ্যাঁ খেলছে। খাওয়া নড়াচড়া করে? হ্যাঁ। দৌড়দৌড়ি? আরে মারাত্মক দৌড়দৌড়ি করে, কোনো থামাথামি নেই, সারাক্ষণ দৌড়ায়, কিন্তু কমপ্লেন হচ্ছে খাচ্ছে না। খাচ্ছে না। আসলে খাচ্ছে। তো এটা হচ্ছে কি, যেহেতু বারবার সে খাচ্ছে, অতএব এটা চোখে পড়ছে না এটা। হ্যাঁ। আরেকটা, খাবারের জায়গাটা পরিষ্কার রাখা, পাত্র পরিষ্কার রাখা। আর একদমই যদি না খায়, যদি দেখেন সে খাচ্ছে না, তাহলে তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, শরণাপন্ন হতে হবে। এবং না খেলে নিশ্চয়ই সে নিস্তেজ হয়ে যাবে বা নেতিয়ে যাবে, তার জি, চঞ্চলতাটা থাকবে অবশ্যই না। অবশ্যই তার নর্মাল অ্যাক্টিভিটি তখন থাকবে না, এটা খুবই স্বাভাবিক। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আরেকটা বিরতির সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি বিষয়ক চ্যানেল 9-এর সাপ্তাহিক ফোন লাইভ অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা। এই মুহূর্তের সময় হলো ছোট বিরতির। ফিরছি বিরতির ওপারেই, আমাদের সঙ্গেই থাকুন। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়।
সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি কৃষি বিষয়ক চ্যানেল লাইনের সাপ্তাহিক ফোন লাইভ অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসায়। আমরা ছিলাম আজকে পোষা প্রাণীর যত্নআত্তি নিয়ে। আমাদের সাথে আছেন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর KBM সাইফুল ইসলাম। স্যার, আমরা আবারও আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো কিছু, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে আসি। আমি পাখি প্রায় 20-25 বছর যাবতই পালি। পাখি আমি প্রথমে শখ করেই শুরু করেছিলাম, এখন এটা আমার বাণিজ্যিক আকারে এটা হয়েছে। এই বাণিজ্যিক আকারে পাখি পালতে যে আমরা অনেক সমস্যা ফেস করি। আমরা প্রথমে ছোট করে পাখি পালছি, 2-3 পেয়ার শখ করে পাখি পালছি, করতে করতে আমরা এখন প্রায় 20-30 প্রজাতির, আমার প্রায় 400-র উপরে এই ফার্মটা তৈরি হয়েছে। আমরা যে পাখি যেগুলো করছি সেগুলো আমরা চিকিৎসার কোনো সুযোগই পাচ্ছি না। আমি মনে করি আমাদের দেশে যত ব্রিডার তৈরি হয়েছে, ইউটিউব বা ফেসবুক বা নানান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যত ব্রিডার আছে, বিদেশি ব্রিডার আছে, তাদের সহযোগিতায় যতটুকু করা সম্ভব। বাট এই দেশে কোনো চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। পাখির যে ওয়েদারের জন্য, পাখির নানান ধরনের খাদ্যের সমস্যার যে ধরনের পাখির রোগ হয় বা নানান ভাইরাসজনিত যে রোগগুলো আছে, এগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি না। হাঁস মুরগির যে গরু ছাগলের যে ডক্টরগুলো আছে, তারা যেই এই পাখির যে চিকিৎসা দিচ্ছে, তাতে কিন্তু পাখি কখনোই ভালো হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে যে এই পাখির জন্য যে এক্সপার্ট ডাক্তার দরকার, সেটা আমাদের যদি দেওয়া হয় এবং ভালো মেডিসিন, বিদেশি ভালো মেডিসিন, খাদ্যের ব্যবস্থা, এগুলো যদি আমাদেরকে দেওয়া হয়, তাহলে আমরা মনে করি যে এই সেক্টরে বিশাল সম্ভাবনা একটা তৈরি হবে এবং প্রচুর পরিমাণ আমরা এখানে ব্রিডার তৈরি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি হবে। এই পাখিগুলো আমাদের দেশে প্রচুর ইম্পোর্ট হয়ে আসে, বাট আমরা এক্সপোর্ট করার কোনো ফ্যাসিলিটিস আমরা পাই না সরকারের পক্ষ থেকে। কারণ আমার মতো এরকম হাজার এরকম ফার্ম হয়েছে আমার জানা মতে। তো এরা কোথায় সেল করবে? এখন প্রচুর পাখি আমাদের দেশে ইম্পোর্ট হয়েছে, আমরা ফার্ম করেছি, আমরা এখন এক্সপোর্ট করার মতো এবিলিটি আমরা রাখি এই দেশে। এখানে যদি সরকার আমাদেরকে এই ধরনের এক্সপোর্ট করার সুযোগ করে, তাহলে আমি মনে করি যে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। আমরা যদি একটু খোঁজ নিয়ে দেখি যে ইউরোপ যে অনেক দেশ আছে, নেদারল্যান্ড বা চেক রিপাবলিক, এখানে কিন্তু আমাদের দেশে ওরা কিন্তু এক্সপোর্ট করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারতেছে, তাহলে আমরা কেন পারবো না? চমৎকার একটা প্রতিবেদন ছিল আসলে স্যার। তার কথা থেকে একটা জিনিস বেশ স্পষ্ট যে তারা এখন বাণিজ্যের দিকে যেতে চাচ্ছেন, রপ্তানিতে যেতে চাচ্ছেন, যে আমদানি করে একসময় পাখি এনেছেন। এটির সমাধান কি হতে পারে আসলে একজন বিশেষজ্ঞের দৃষ্টিতে যদি আমরা দেখি? আসলে বাংলাদেশের প্রাণী সম্পদ বলতে আমরা যা বুঝি, আমরা যেখান থেকে প্রোডাকশন পাই, বিশেষ করে আমাদের দুধ, ডিম, মাংস উৎপাদন করে যারা, সেই জায়গাটা আমরা সম্পদ হিসাবে সেগুলোকে বিবেচনা করি। এটা হচ্ছে ট্রেডিশনাল যে আমাদের ডেফিনেশন বা আমরা যে সংজ্ঞায়িত যেভাবে করি আর কি। পোষা প্রাণী এবং পোষা পাখি এই সেক্টরটা খুব রিসেন্ট, একদম সম্প্রতি ডেভেলপ করা, এবং ডেভেলপ না, এখনও ডেভেলপ না, উন্নতির দিকে যাচ্ছে। একদম এস্টাবলিশড কোনো সেক্টর এখন পর্যন্ত না। আমাদের কিন্তু বেশ কিছু হাট আছে, যেখানে আপনি কবুতরের হাট আছে মিরপুরে একটা, সেখানে পাখির হাট আছে, আমাদের অনেক পাখি বেচা কেনা হয়, বেশ উচ্চ মূল্যে বেচা বিক্রি হচ্ছে। আমরা আমাদের কিছু এক্সোটিক বার্ড আছে যেগুলোর দাম লাখ টাকার উপরে। আপনি ম্যাকাওর কথা যদি চিন্তা করেন, কিন্তু এটার মার্কেট সাইজ কিন্তু খুব বেশি বড় না। তো যেটা আসছে আমরা প্রতিবেদনে যেটা দেখলাম, এখানে কিছু ব্রিডার কেউ শখের বসে শুরু করে পরে দেখলেন যে শুরু করেছেন, 10টা দিয়ে শুরু করেছিলেন, বাচ্চা হয়েছে, সেটা বন্ধু বান্ধবের কাছে 2টা-4টা করে বিক্রি করে দেখলেন যে হ্যাঁ এটা আসলে একটা ব্যবসা হতে পারে। কিন্তু আসলে ব্যবসাটা তখনই এস্টাবলিশড হবে যখন আমাদের এখানে বিনিয়োগকারীরা, বড় বড় বিনিয়োগকারীরা এগিয়ে আসবেন। আসলে এক্সপোর্ট যেই বিষয়টা,
দেশের চাহিদা মিটিয়ে তারপর এক্সপোর্টের কথা আসে। হ্যাঁ। তো আমরা আসলে এই যে পোষা পাখির যেই মার্কেটটা, এটা কিন্তু আমরা এখনো জানি না, এটা আননোন, আমাদের অজানা। তো সবার আগে এটার আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর যেহেতু এইসব বিষয়ের দেখভাল করে, আমার পরামর্শ হচ্ছে যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কোনো একটা সেক্টর এই জায়গাটাকে একটা ইউনিট ধরে একটা আচ্ছা। সম্ভাব্য বিনিয়োগের খাত এবং লাভজনক খাত ধরে এগিয়ে আসতে হবে এবং তার জন্য কিছু নীতিমালা করতে হবে। একদম। একদম আমার ছাদ আছে, আমার একটা ঘর আছে, আমি পাখি এখানে ব্রিড করা শুরু করছি, এটাও কিন্তু আপনি অ্যানিম্যাল ওয়েলফেয়ারের কথা যখন চিন্তা করবেন তখনও সেটা কিন্তু আপনি কেস বার্ডের কথা যখন চিন্তা করবেন, আমি অ্যানিম্যাল রাইট, অ্যানিম্যাল ওয়েলফেয়ার মেনটেন করছি কিনা। কেউ আছে, আমি দেখেছি যে সিঁড়ির ভিতরে যেখানে ইলেকট্রিক জিনিসপত্র আছে, জেনারেটর আছে, বিপজ্জনক মিটার আছে, অবস্থায়। সেই জায়গায় গিয়ে খামার পাখির কেজ রেখে দিয়েছে, বাচ্চা ফুটাচ্ছে। এইটাও তো মানে একটা বাসার জন্য, একজন হিউম্যানের জন্য, একটা মানুষের জন্য সেইখানেও কিছু কিছু শঙ্কা থেকে যায়, ঝুঁকি থেকে যায়। আবার যে পাখিগুলোকে রাখা হচ্ছে ওই জায়গাটায়, তাদেরও ওয়েলফেয়ার, তারা স্বাচ্ছন্দ্যে আছে কিনা। একটি করে প্রাণ, হ্যাঁ, আমরা সেভাবে একটা যদি চিন্তা করি, একটা প্রাণ। হ্যাঁ, তাদের সেভাবেই যত্ন নিয়ে বা সেভাবেই খুব সতর্কতার সাথে লালন পালন করা জি, উচিত। স্যার, অবশ্যই। আমাদের আরেকজন দর্শকের ফোন আছে, আমরা ফোন নিয়ে ফিরে আসছি। দর্শক, আপনার নাম আর কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার ওয়ালাইকুম নাম আসসালাম। শিপন, আমি কুষ্টিয়া সদর থেকে বলছিলাম। হ্যাঁ, জি। আমার একটি বিড়াল আছে, বিড়ালের বয়স 12 থেকে 14 মাস। আমি 1 বছরের জন্য ভ্যাকসিন দিয়েছিলাম। আর কোনো ভ্যাকসিন দেওয়া লাগবে কিনা, বা বিড়ালটা কোনো আঁচড় অথবা কাউকে কামড় দিলে কোনো ক্ষতি হবে কিনা, এই বিষয়ে একটু জানাবেন যদি। আচ্ছা স্যার, প্রশ্নটা বুঝতে পেরেছেন এবং ঠিক একই রকম প্রশ্ন আমাদের ফেসবুক পেজে আরিফুল ইসলামও করেছেন যে তার শেষ অংশটি একই রকম, ঘরে বা বাহিরের কুকুর বিড়াল যদি আছড়ে কামড়ে দেয় কি করতে পারে? যে তার দুটি প্রশ্ন। এই কোশ্চেনগুলো আমরা সচরাচর পাই। যিনি কোশ্চেন করেছেন তাকে ধন্যবাদ। আসলে বিড়াল এবং কুকুরের ভ্যাকসিনেশনের দেশ মানে কান্ট্রি টু কান্ট্রি ভ্যাকসিনেশন বা টিকাদানের বিষয়টা ভ্যারি করে। বিড়াল কুকুরের কিছু কোর ভ্যাকসিন আছে যেগুলো দিতেই হবে, হ্যাঁ। এবং অঞ্চল ভেদে কিছু ভ্যাকসিন আছে যেগুলো আসলে ওই অঞ্চলে দিতে পারবেন বা দিলে দিবেন, আরেক অঞ্চলে না দিলেও হয়, এরকম। তো যেই কথাটা আসছে যে আমি বিড়ালকে 1 বছরের জন্য ভ্যাকসিন করেছি, আর দেয়া লাগবে কিনা। বিড়ালকে আপনি যখন ভ্যাকসিন করবেন, এটা ভ্যাকসিন করলে আমরা বাংলাদেশে যে ভ্যাকসিনগুলো আমরা করি সাধারণত, এটা 2 ধরনের ভ্যাকসিন হয়। একটা হচ্ছে জলাতঙ্কের ভ্যাকসিন বা র্যাবিসের ভ্যাকসিন, এবং আরেকটা হচ্ছে কম্বাইন্ড ভ্যাকসিন, যার ভিতরে 3টা থেকে 4টা রোগের ভ্যাকসিন থাকে, অ্যাগেনিস্টে প্রতিরোধমূলক ব্যবস্থা থাকে। এই ভ্যাকসিনটা আসলে অ্যানুয়াল করার নিয়ম, কারণ ওই ম্যানুফ্যাকচারার্স রিকমেন্ডেশনই হচ্ছে প্রতি বছর একবার। তো এই জায়গাটাও কিছু গ্যাপ আছে, আমরা আমাদের প্র্যাকটিশনাররাও অনেক সময় এটা ফলো করেন না, যে একটা ভ্যাকসিন দেওয়ার 3 থেকে 4 সপ্তাহ পরে আরেকটা বুস্টার করতে হবে, তারপর ইয়ারলি এটাকে আপনার দিয়ে যেতে হবে। এটা হচ্ছে আপনার যতদিন প্রতিদিন। অনেকের একটা এরকম কনসেপ্ট থাকে, আমার বিড়াল তো ঘরের বাইরে যায় না, আমি কেন ভ্যাকসিন দিব। শুধু বাইরে গেলে যে রোগ নিয়ে আসবে তা না, রোগ আপনার মাধ্যমেও আসতে পারে, যিনি পালেন তার মাধ্যমেও আসতে পারে। আর আঁচড় কামড়ের বিষয়টা হচ্ছে, আমরা র্যাবিসের যে ভ্যাকসিনটা দেই, এই ভ্যাকসিনটা আসলে আমরা দেই হচ্ছে অন্য কুকুর বিড়াল থেকে আঁচড় কামড়ের মাধ্যমে, যাতে এই ঘরের পোষা প্রাণীটার র্যাবিস সংক্রমণ না হয়। তো এটা যদি আপনি রেগুলারলি দিয়ে রাখেন এবং ভ্যাকসিনের কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু কোনো মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। তারপরেও পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো ভ্যাকসিন আবিষ্কৃত হয় নাই যেটা 100% এফিকেসি আছে। হ্যাঁ, আমাদের করোনা ভ্যাকসিন দেখেন, একদম রিসেন্ট আউটব্রেকের কথা যদি বলি, কোনো করোনা ভ্যাকসিন আজ পর্যন্ত কিন্তু 100% শতভাগ কার্যকরী না। অতএব নিয়ম হচ্ছে, বিষয়টা হচ্ছে আপনি প্রতি বছর ভ্যাকসিন দিয়ে রাখবেন, এবং যদি কখনো কুকুর বিড়াল বাইরের আঁচড় কামড় দেয় আপনার বিড়াল কুকুরকে, তাহলে ওই কুকুর যেটা কামড় দিয়েছে তার হিস্ট্রি সহ, তার যথাযথ হিস্ট্রি সহ আপনি একজন নিকটস্থ ভেটের সাথে পরামর্শ করবেন। উনি আপনার যাকে কামড় দিয়েছে তার থেকে যে কামড় দিয়েছে তাকে অবজার্ভ করাটা বেশি জরুরি আর কি। জি। আর জনসাধারণ কি করতে পারে এই ক্ষেত্রে, যে প্রশ্নটি ছিল ফেসবুক পেজে রবিন করেছিলেন? আচ্ছা, কোনটা আবার একটু? মানে কুকুর বিড়াল যদি জনসাধারণকে কামড়ায়, সেক্ষেত্রে আমাদের কি করণীয়? এটা তো খুবই মানে কি বলবো, যে এই ধরনের কোশ্চেন আমরা মাঝে মধ্যে পাই। দেখেন, জনসাধারণকে কামড়ালে আমরা কখনোই কোনো কিছুই মানুষের উপরে না, সবার উপরে মানুষ সত্য যেরকম। হ্যাঁ, আমি এই যে সোফাটায় বসে আছি, এই সোফাটাও কিন্তু মানুষের কমফোর্ট চিন্তা করে বানানো হয়েছে।
তো আমরা যেটাই করি, আমরা পোষা প্রাণী পাললেও সেটা কিন্তু মানুষের সেফটিটা আগে, হ্যাঁ, মানুষের security। সেফটিটা সবার আগে। অতএব মানুষকে যখন যদি কামড়ায়, যদি কুকুর বিড়ালকে ভ্যাকসিন দেওয়া থাকে র্যাবিসের, তাহলে আমরা, এবং সেই ভ্যাকসিন যদি, এখানে কয়েকটা যদি এবং ফ্যাক্টর কাজ করে, ভ্যাকসিন যদি ভালো থাকে, বিড়াল বা কুকুরের যদি অ্যান্টিবডি টাইটার ভালো থাকে র্যাবিসের, এবং তাকে রেগুলার যদি ভ্যাকসিন দেওয়া থাকে, তা বিড়াল কুকুর যদি সুস্থ থাকে, তাহলে আমরা বলি যে আসলে এখানে আপনার সেরকম কিছু করার নাই, জাস্ট স্কিন উন্ড ম্যানেজমেন্ট যেটা বিষয় আছে, যেখানে কেটে গেছে, কামড়ের দাগ আছে, সেখানে আপনি অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক দিতে পারেন। যদি বেশি ডিপ হয়, আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাই করবেন। কিন্তু যদি রাস্তাঘাটের কুকুর বিড়াল কামড় দেয়, সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যত দ্রুত সম্ভব অবশ্যই আপনার একজন ফিজিশিয়ানের কাছে গিয়ে তার পরামর্শ মতো চিকিৎসা নেওয়া এবং সম্ভব হলে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন নেওয়া। এটা ডিপেন্ড করবে কামড়ের ক্যাটাগরির উপরে। কয়েকটা ক্যাটাগরি থাকে, কোন ক্যাটাগরির কামড় তার থেকে ডিপেন্ড করে, হ্যাঁ, ডাক্তার দেখে এবং ই করবেন। এবং আমরা কিন্তু আসলে জানি না যে যেটা কামড় দিল সে আসলে ক্যারিয়ার কিনা, এমনও হতে পারে। সে হয়তোবা কোনো সাইন সিমটম দেখাচ্ছে না, কিন্তু রোগের ক্যারিয়ার, বাহক। ক্যারিয়ার বা বাহক ধরে নিয়ে চিকিৎসাটা আসলে করা মাত্র, কারণ মানুষের উপরে, মানুষের সেফটি হচ্ছে সবার আগে। অনেক ধন্যবাদ স্যার। আর একটা বিরতির সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল 9-এর সাপ্তাহিক আয়োজন ফোন লাইভ অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা। একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পরে আপনাদের কাছে আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়। কৃষি বিষয়ক প্রশ্নোত্তরের সরাসরি অনুষ্ঠান কৃষি জিজ্ঞাসা দেখবেন শুক্রবার সন্ধ্যা 6টায়।
পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই চ্যানেল 9 এর সাপ্তাহিক ফোনো লাইভ নিয়মিত আয়োজন কৃষি জিজ্ঞাসায়। আমরা আজকে পোষা প্রাণীর যত্ন নিয়ে জানছিলাম, শেষে চলে এসেছি একদম আজকের আয়োজনের। আমাদের আর অল্প কিছু প্রশ্ন আছে, যদিও অনেকগুলো প্রশ্ন ছিল স্যার, আপনার কাছে সময় অভাবে সব শেষ হলো না। এই প্রশ্নটি এসেছে ফেসবুক পেজে, আব্দুর রহমান করেছেন। বিড়ালের সুষম খাবার সম্পর্কে জানতে চাই, তাদের জন্য ডায়েট প্ল্যান কি হতে পারে? এটা শুরুতে বোধহয় আমি একটু বলতে চেষ্টা করেছিলাম। বিড়াল আসলে খাবার ব্যাপারে খুবই চুজি একটা প্রাণী। বিড়ালের যদি আমরা সুষম খাবারের কথা চিন্তা করি, এটা আসলে অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। আপনার বিড়ালটা কোন স্টেজে এখন, একদম নিউবর্ন যেরকম, সে কি গ্রোয়িং স্টেজে কিনা, সে কি অ্যাডাল্ট কিনা, সে সিনিয়র কিনা, সে ইয়াং ক্যাট কিনা, সে ল্যাকটেটিং মাদার কিনা, বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে তার আসলে সুষম খাবার কখন কোনটা হবে, তার খাবারের আর আসলে তার ডায়েট চার্ট কীরকম হবে। তো আমরা যেটা বলি যে একদম নিউবর্ন যদি হয়, ছোট বাচ্চা, তাকে আমরা এভরি আওয়ারলি খাওয়াতে বলি। যদি সে 4-5 সপ্তাহ হয়ে যায়, তাহলে এই খাবারটাকে হয়তো 3 ঘন্টা 4 ঘন্টা গ্যাপে দিতে বলবো। যদি সে অ্যাডাল্ট হয়ে যায়, 12 ইয়াং হয়, যে গ্রোয়িং স্টেজে আছে, তাহলে আমরা বলবো যে সে এই 5-6 ঘন্টা গ্যাপে গ্যাপে সে খাবে, 12 মাস পর্যন্ত বয়স। আর যদি 12 মাসের উপরে 1 বছর হয়ে যায়, তাহলে এই মিলটাকে আপনি 3 থেকে 4টা ভাগে ভাগ করে দিতে পারেন, 3টা ভাগে অথবা 4টা ভাগে। এখন এই তার ক্যালোরি রিকোয়ারমেন্ট কীরকম, এটা তার অ্যাক্টিভিটির উপর নির্ভর করবে। যে বিড়াল সারাদিন শুয়ে থাকে আর যে সারাদিন রোমিং করে বেড়ায়, এক একজনের আমরা মানুষও যেমন সবাই খুব, হ্যাঁ এটা আসলে ভিন্ন ভিন্ন এইভাবে একবারে সব বলে দেওয়াটা মুশকিল। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষে চলে এসেছি। হয়তো আরো বেশ কিছু প্রশ্ন ছিল আমাদের দর্শকদের, তারপরে হয়তো পরবর্তীতে আরো কোনো পর্বে আপনাকে আমরা আবার পাবো, আমাদের দর্শকরা আবারও জেনে নিতে পারবেন। আপনাকে অনেক ধন্যবাদ। চ্যানেল 9কে অসংখ্য ধন্যবাদ। চ্যানেল 9কে অসংখ্য চ্যানেল 9, হ্যাঁ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত ছিলেন আজকে আমাদের সাথে টেলিভিশনের পর্দায় বা ফেসবুকে অনেকের প্রশ্ন ছিল, যে প্রশ্নগুলোর উত্তর আসলে আমরা সব আজকে জানতে পারিনি, তাদের সকলকে ধন্যবাদ। আজকে চলে যাব আমরা, এ পর্যন্তই আজকের অনুষ্ঠান ছিল। তবে যাবার আগে আপনাদেরকে বলতে চাই যে কৃষি বিষয়ক আপনাদের যে কোনো প্রশ্ন নিয়ে আমাদের পর্বগুলো থাকবে আগামী দিনে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং আজকের মতো বিদায় নিচ্ছি, চ্যানেল 9-এই এই পর্দায় দেখা যাবে। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ক্যামেরার পেছনে যারা আজকের অনুষ্ঠানকে সফল করতে কাজ করেছেন তাদের সবাইকে, এবং চ্যানেল 9 কর্তৃপক্ষকে অবশ্যই, এবং সেই সাথে দর্শক সর্বোপরি ধন্যবাদ জানাই আপনাদেরকে। আপনারা ছিলেন আমাদের সাথে পুরো জুড়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী শুক্রবার ঠিক সন্ধ্যে 6টায় আপনাদের প্রিয় চ্যানেল 9-এর পর্দায় আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।